নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। বাংলা টেলিভিশনের ব্যাকরণ বদলে ফেলা শো। আপনারা ইতিমধ্যেই নজর রেখেছেন টিভি9 বাংলায় একের পর এক গেস্ট আমাদের সঙ্গে ছিলেন। তাদের চোখা প্রশ্ন করেছেন আমাদের পাঁচজন এডিটর। আজ যিনি আমাদের সঙ্গে থাকবেন তিনি একজন সাংবাদিক। তার চোখা প্রশ্নের সম্মুখীন হয়েছেন অনেকেই, কিন্তু তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি চর্চিত, কখনো কখনো সমালোচিত, কখনো কখনো তিনি দলে নিজেকে মিসফিট মনে করিয়ে দলকে অস্বস্তিতে ফেলছেন, আবার কখনো সেই দলের জন্যই জান লড়িয়ে দিচ্ছেন। আজ আমাদের গেস্ট কুণাল ঘোষ। স্বাগত জানাবো কুণাল বাবুকে। কুণাল দা, প্লিজ টেক ইউর সিট। কেমন লাগছে টিভি9 বাংলা স্টুডিও এসে? খুব সংক্ষেপে জানতে চাই প্রাথমিক রিয়াকশন। খুবই সুন্দর, একটা নতুন ফরম্যাটের অনুষ্ঠান। আমি দীর্ঘদিন ধরে এইসব টিভি জার্নালিজম ইত্যাদির সঙ্গে যুক্ত, এবং এত সুন্দর স্টুডিও আমি তো আগেও এসেছি, কিন্তু এই নতুন ফরম্যাট খুব সুন্দর। আশা করি দর্শকরা নেবেন। একেবারেই তাই, আপনাকে পেয়ে আমরাও ধন্য। এবং আমাদের সঙ্গে যারা থাকবেন, আসলে এখানে প্রশ্নকর্তা আমি একা নই, আমার সঙ্গে থাকবেন পাঁচজন এডিটর। কুণাল ঘোষকে যারা চোখা প্রশ্নে বিদ্ধ করবেন, এবং আমরা জানি কুণাল ঘোষ সবসময় মতোই তার স্পোর্টিং স্পিরিটে সেই উত্তর দেবেন। আমি ডেকে নেব আমাদের পাঁচজন এডিটরকে। এডিটর অনির্বাণ চৌধুরী, কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরী, অনির্বাণ দা। পিউ রায় এডিটর রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন রাজা চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন গার্গী গুহ ঠাকুরতা, সঙ্গে রয়েছেন সৈকত বসু। পাঁচজন এডিটরের প্রশ্ন তো থাকবেই, কিন্তু কুণালদাকে যখন পেয়েছি আমি শুরুতেই জানতে চাই, কুণালদা আমি জানি আপনি কখনো তৃণমূল ছেড়ে তো যান, তৃণমূলেই ছিলেন, কিন্তু আপনার একটা কামব্যাক হয়েছিল এই তৃণমূলে। আমি শো এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে এখনো পর্যন্ত আপনি তৃণমূলে কতটা এগোতে পেরেছেন? আমি বিষয়টাকে ঠিক এগোনো পেছনো এই হিসেবে দেখিনি। আমি অতীতে একেবারে ছাত্র পরিষদ রাজনীতি করেছি, পরবর্তীকালে পুরোদস্তুর সাংবাদিকতায় ছিলাম, ক্রমশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা তার রাজনীতির কাছাকাছি, আস্তে আস্তে ঘটনাচক্রে প্রত্যক্ষ রাজনীতিতে চলে আসা। এবং সেই সময় আমি কৃতজ্ঞ যে আমি প্রচুর কাজ করার সুযোগও পেয়েছি। তারপরে আমি একটা বিতর্কের মধ্যে পড়ে যাই। আমার সকলেই জানেন একটা বিতর্কিত বন্দি জীবন, মামলা ইত্যাদি, আমার একটা গ্যাপ তৈরি হয়। তারপর ফিরে এসে আমি কিন্তু কখনো তৃণমূল কংগ্রেস তার দলের বিরুদ্ধে বা দলের কারুর বিরুদ্ধে আমার ক্ষোভ অভিমান থাকলেও দল ছাড়বো আমি এটা কখনো ভাবিনি। আমাকে একাধিক ব্যক্তি বিকল্প পরামর্শ দিয়েছিলেন বা অনুরোধ করেছিলেন, কিন্তু আমি সেগুলো প্রশ্রয় দিইনি। এমনকি আমি যখন বন্দি জীবনে ছিলাম, জেলে ছিলাম, তখনও কিন্তু মাসের গোড়ায় আমার সদস্য পদের চাঁদাটা তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টেই পৌঁছে গেছে। যে সময়টা হয়তো দেখা গেছে টিভিতে আমি কোনো ক্ষোভ জানাচ্ছি, সেই দিন সেই তারিখে সেই মাসেও আমার চাঁদা কিন্তু তৃণমূলে গেছে। আমি বারবার দেখাতে চেয়েছি আমি তৃণমূলেরই কর্মী। ফলে ফিরে আসার পরেও আমি তৃণমূল কংগ্রেসে আমার এলাকার সহকর্মীদের কাছে আমি কৃতজ্ঞ, সারা বাংলার সহকর্মীদের কাছে কৃতজ্ঞ। বিভিন্ন ধরনের কাজে তারা ডাকতেন। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও কাজের সুযোগ দিয়েছেন। ফলে আমি জীবনে স্বর্গ নরক দুটো দেখেছি। ফলে আমি এগোনো পিছনো হিসেবে দেখি না, আমার ভালো লাগছে কিনা, আমি যাদের নিয়ে চলি তাদের ভালো লাগছে কিনা, মানুষ একটু পজিটিভ চেহারায় বিষয়টাকে দেখছেন কিনা, এই তৃপ্তিটুকু যথেষ্ট। বেশ, সেই তৃপ্তিই থাকবে আমাদের এই শোতে আশা করি। অনির্বাণ দা। আচ্ছা কুণাল, আপনি তো একজন দক্ষ সাংবাদিক, ন্যায়নিষ্ঠ, সত্য এবং খুব পাওয়ারফুল লেখা আপনার। আমরা সকলেই অনেকেই ফ্যান আপনার। আর আরেকটা সত্তা আপনার, আপনি হচ্ছেন একজন রাজনীতিবিদ, সফল রাজনীতিবিদ, যেখানে আপনাকে মুখপাত্র হিসেবে, যদিও এখন আপনি ওটা স্বেচ্ছায় সরে গেছেন, কিন্তু প্রত্যেক দুপুরেই দেখি আমার সহকর্মীরা বলেন একটা ইউনিট দাও, কুণালদার একটা প্রেস কনফারেন্স আছে রোজই। তো সুতরাং আপনার বাড়ি থেকে বঞ্চিত হই না। না, যেটা বলতে চাইছি আমি যে ধরুন একটা মুখপাত্র হিসেবে থাকলে আপনাকে অনেক কিছু ডিফেন্ড করতে হয়, পার্টির পলিসি, কোনো একটা ঘটনা, এবং ঘটনাচক্রে হয়তো শেখ শাহজাহানকে আপনাকে ডিফেন্ড করতে হয়।
এদিকে আপনি সাংবাদিকতা যখন করছেন, আপনি সত্য, ন্যায়নিষ্ঠা এটার সাথে একদম সম্পৃক্ত হয়ে আপনি আপনার কাজটা করছেন, ওই জায়গাটা আপনার একটা আরেকটা সত্তা। তো এই সাংবাদিক কুণাল ঘোষের সঙ্গে কি রাজনীতিবিদ কুণাল ঘোষের প্রতিনিয়ত ঝগড়া হয়? মনের মধ্যে কি একটা দ্বন্দ্ব থাকে? এটা মেটান কি করে, যদি থাকে? এটা কিন্তু কিছু ক্ষেত্রে থাকে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা কিছু ক্ষেত্রে থাকে এবং অনির্বাণ আপনিও এটা অনুভব করবেন যে এই থাকাটাই হচ্ছে কিন্তু খুব স্বাভাবিক। যদি আমি কোনো দলের সঙ্গে জড়িত হই তাহলে তার ভালোটাও আমাকে নিতে হবে। যদি কখনো হাতের 5টা আঙুল সমান হয় না, যদি কখনো কেউ কোনো বিতর্কিত ঘটনার সঙ্গে জড়ান, তার দায়টাও আমাকে নিতে হবে। মুখপাত্র মানে আমি সেখানে নিজের কথা বলতে বসছি না, আমি কিন্তু দলের চেয়ারে দলের কথা বলতে বসছি। আবার যখন সাংবাদিকতা করছি ইত্যাদি, সেই জন্য আমি 2-3টে নামও ঠিক করে রাখি। এমন কিছু লেখা থাকে যেটা কুণাল ঘোষ বাইলাইন বেরোয় না, ওটা অপরাজিতা সেন বাইলাইন বেরোয়। এটা জানা হয়ে গেল মানে। আপনি এক্ষুনি বলছিলেন স্বর্গ নরক দুটোই দেখেছেন। আপনাকে সারদাকাণ্ডে গ্রেফতার করেছিল তৃণমূল চালিত সরকার, এই রাজ্যের সরকার। আপনি এখন সেই তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ একজন নেতা। সেই সময় আপনি যা যা বলেছিলেন, যা যা অভিযোগ করেছিলেন, আমরা কি আজকে ধরে নেব সেগুলো সব সাজানো ছিল? এ ব্যাপারে আমার খুব স্পষ্ট বক্তব্য আছে। সেই সময়টায় যেটা ঠিক যে আমাকে গ্রেফতার করেছিলেন রাজ্য পুলিশের রাজীব কুমারের নেতৃত্বাধীন সিট, এবং যে মামলায় আমি গ্রেফতার হয়েছিলাম প্রথম 23শে নভেম্বর 2013, আজকে আমার বলতে ভালো লাগছে, দীর্ঘ শুনানির পর এমপিএমএলএ কোর্টে আমাকে তো বেকসুর করেইছেন, ওই মামলাটাই যে ভিত্তিহীন আমার বিরুদ্ধে দাঁড়ায় না সেই রায়টাও কোর্ট দিয়ে দিয়েছে। তো সুতরাং যারা ধরেছিলেন তারা কতটা ঠিক ছিলেন বা কি ভুল ছিলেন সেটা আমি আদালতে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছি। এবার বাকি শোন অ্যারেস্ট বলে কিছু মামলা আছে ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমি মাথা উঁচু করে লড়ি, কারণ আমি জ্ঞানত কোনো দোষ করিনি। রইল বাকি আমার কিছু সংলাপ। এটা আমাকে মাঝে মধ্যেই এই প্রশ্নটা ফেস করতে হয় যে আপনি এইটা বলেছিলেন, আর ফেস করার কি, আজকে তো ইউটিউবের যুগ, কুণাল ঘোষ মারলেই মোটামুটি যা যা আসবে সে তো সবাই দেখতে পাবেন। আমার এখানে খুব স্পষ্ট প্রশ্ন উত্তর হচ্ছে, যে সময়টায় আমি বলতাম কথাগুলো, যাই বলে থাকি, সেই সময়টা আমার জামিন হয়নি, আমাকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছিল। ফলে আমার ক্ষোভটা বলার জায়গাই ছিল সংবাদ মাধ্যমের সামনে বা প্রকাশ্যে বা আদালতে। এখন সেই ফেজটা নেই, এখন এই প্রত্যেকটা মামলার খুঁটিনাটি বিচার চলছে এবং আমি নিজে আদালতে দাঁড়িয়ে থাকার সুযোগ পাচ্ছি। আমি অনেক বিচারকের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমাকে সরাসরি বলার সুযোগ দেন, আমার আইনজীবী বলেন। ফলে এই প্রসঙ্গগুলোয় এই মুহূর্তে আমি কি আবার একই কথা বলছি নাকি আমি বলছি না, আমি এটার মধ্যে ঢুকতেই চাই না, কারণ আমি এখন আদালতে সরাসরি এই বিষয়ে চর্চা করছি, আমার যুক্তি দিচ্ছি। যদি কারুর এই বিষয়ে অতিরিক্ত কোনো কৌতূহল থাকে তাহলে আমার নির্দিষ্ট দিনগুলোয় আদালতে গেলেই স্পষ্টভাবে দেখা যাবে। রাজা চট্টোপাধ্যায়। কুণালদা, শুনেছি 2021-এর নন্দীগ্রাম বিপর্যয়ের পর আপনাকে পার্টি বলেই ছিল, এবং সেটা দেখাও গেছে, যে তুমি পূর্ব মেদিনীপুরে পড়ে থাকো। আপনি পড়েও ছিলেন, খুব ন্যাচারাল ছিল যে আপনি কোনো একটি কেন্দ্র থেকে পূর্ব মেদিনীপুর থেকে দাঁড়াবেন, সম্ভাবনা। কিন্তু শুনেছি দল আপনাকে তমলুক বলেছিল, আপনি রিফিউজ করেছেন, বিনিময়ে আপনি নাকি উত্তর কলকাতায় চেয়েছিলেন। যাই হোক, আপনার লোকসভা ভোটে, মানে ভোটের লড়াইয়ে না নামা, প্রত্যক্ষ ভোটে, এটা কি হারের ভয়ে, এক্সপোজড হয়ে যাওয়ার ভয়ে যে আপনি অজনপ্রিয় হয়ে যাবেন, বা সেটা আপনি যে অজনপ্রিয় সেটা ধরা পড়ে যাবে, সেই জন্য? আমি ঠিক এই মুহূর্তে হয়তো প্রস্তুত নই। আমাকে দল যেটা দায়িত্ব দিয়েছিলেন যে পূর্ব মেদিনীপুরে একটু বেশি সময় দিতে, আমি আপ্রাণ চেষ্টা করেছি, যতটা পেরেছি চেষ্টা করেছি, কিন্তু তার সঙ্গে নমিনেশনের কোনো সম্পর্ক নেই। ইভেন আপনি দেখবেন যে সাম্প্রতিক একটা আমার টুইটে, যেদিনকে রাজীব কুমার ডিজি হন, আমি একটি টুইট করেছিলাম, তার একটা অংশে ছিল যে আমি কিন্তু এই মুহূর্তে আমি কোনো প্রার্থীপদ চাইছি না। ফলে আমি রাজনীতিটা যেটুকু করছি সংগঠনে খুব এনজয় করার চেষ্টা করছি, সেটা আমার নেত্রী এবং নেতা জানেন। ফলে আমাকে বলা হয়েছিল তমলুকে দাঁড়াতে, আমি দাঁড়াইনি, এর কোনো ভিত্তি নেই। 2,
আমি উত্তর কলকাতা চাইছি এরও কোনো ভিত্তি নেই, কারণ উত্তর কলকাতায় আমাদের দলের একজন সাংসদ আছেন। নমিনেশন ঘোষণার আগে পর্যন্ত গণতান্ত্রিক দলে যে কোনো পছন্দ প্রকাশ করা যেতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে দিয়েছেন, তখন একজন কর্মী হিসেবে আমি এবং আমাদের সকলের কাজ দলের প্রতীকে যে প্রার্থী দাঁড়াচ্ছেন দলের, সম্পূর্ণভাবে তার হয়ে কাজ করা। আমি এসব একটাও দলের কাছ থেকে চাইনি। গার্গী, কুণালবাবু, আপনি দলের অন্দরে কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেকে মিসফিট আখ্যা দিয়েছিলেন। সেই মিসফিট দশা কি কেটেছে, নাকি এই মিসফিট অবস্থাতেই আপনি রাজনীতিটা চালিয়ে যাবেন? আমি পোড় খাওয়া রাজনীতিবিদ নই। আমি কবে ছাত্র রাজনীতি করেছি ইত্যাদি ইত্যাদি করেছি, যখন খুব ভালোভাবে করেছিলাম। সব কাগজের লিড ছবি ছিল সিপিএম জমানায় পুলিশ কমিশনার বিকে সাহার ঘর লালবাজারে কি হয়েছিল সেই জমানায় সবাই জানেন। তখন সব কাগজের লিড ছবি ছিল, তখন তো এত ক্যামেরা, এত নিউজ চ্যানেল কোথায়, সে যাই হোক। কিন্তু আমি তারপরে দীর্ঘ রাজনীতি করেছি। আমি সব ঘরানার নেতা নেত্রীদের দেখেছি এবং তাদের অনেক ঘরানার, সেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কংগ্রেসের প্রিয়রঞ্জন দাসমুন্সী, সোমেন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, অজিত কুমার পাঁজা, প্রণব মুখোপাধ্যায় থেকে বামেদের জ্যোতিবাবু, হাসিম আব্দুল হালিম, অনিল বিশ্বাস, এরকম কিছু মানুষের যে আমি স্নেহ পেয়েছি, ফলে আমি কংগ্রেস, সিপিএম, সিপিআই, পরবর্তীকালে তৃণমূল, বিজেপি সবার সঙ্গে একটা হয়েছে। পরবর্তীকালে আমি সক্রিয় রাজনীতিটা করছি। রাজনীতি করছি মানে একেবারে পুরোদস্ত তৃণমূল রাজনীতিটাই করছি। সেক্ষেত্রে হয়তো কোথাও কোথাও তৃণমূল বা প্রত্যক্ষ রাজনীতিবিদ তিনি কোনো ইস্যুকে যেভাবে দেখবেন, যেভাবে ট্যাকেল করবেন, যা করবেন, সেইটা হয়তো আমি পেরে উঠবো না, হয়তো আমি ভুল। সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু জায়গায় আমার মিসফিট মনে হয়েছিল। আমি দলকে সে বিষয়টা জানিয়েছি। আবার যদি আমার থেকে সেই স্লটে কেউ ভালো কাজ করতে পারেন, সেটা তাকে দেওয়া উচিত। অথবা কোনো কোনো কাজ করতে যদি আমার নিজের প্রবলেম হয়, আমি দলকে দোষ দিচ্ছি না, আমার মিসফিট মনে হয়, সেই জায়গাটা আমি অ্যাভয়েড করে গেলাম। একটা ঠিক, একটা সংসার, একটা দল, একটা পরিবার, তার ভালোটাও নিতে হবে, খারাপটাও নিতে হবে। তার মানে এই নয় যে খারাপ কিছু হলেই আমি বিবেকের ভূমিকায় চলে যাব। কিন্তু দিনের শেষে কোনো বড় লড়াই সামনে চলে এলে তখন আবার সবাই এক। 2013 নভেম্বর থেকে 2016 অক্টোবর পর্যন্ত আপনার সঙ্গে প্রকাশ্যেই এই রাজ্য সরকার যে ব্যবহার করেছে, আপনার কণ্ঠ রুদ্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে, সেটা আমরা সংবাদ মাধ্যমে সবাই দেখেছি। এই যে ঘটনা ঘটেছিল, একটা শাসক দলের নিশ্চয়ই কোনো ইঙ্গিত ছিল, তাদের সবুজ সংকেত ছিল, তবেই এই ঘটনা ঘটতে পেরেছিল। তারপরে আপনি সেই দলেই আবার ফিরে এসেছেন। আপনি কি সর্বান্তকরণে এই দলকে, সরকারকে ক্ষমা করে দিয়েছেন, নাকি দুর্জনেরা যেটা বলেন সেটাই ঠিক, যে আপনি আসলে একটা ট্রোজান হর্স, যিনি ভেতর থেকে তৃণমূলকে ধ্বংস করবার চেষ্টা করছেন? না, আমি যেহেতু মন থেকে দলটা করেছি, আমি মনে করি যার বা যাদের বিরুদ্ধে যারা আমার বিরুদ্ধে কনস্পিরেসি করেছে বা যারা সেই সময় করেছে, আমি মনে করি দলটা কি শুধু তাদের সম্পত্তি নাকি? আমার মতো আরও অগুন্তি কর্মী যারা সৈনিক হিসেবে দলটায় ছিলেন, তো কথায় কথায় দল ছাড়বো কেন? কোনটা ক্রেডিটের যে আমি ক্ষুব্ধ হয়ে বসে আছি, অন্য কোনো দল আমার বাড়িতে এসে আমায় বোঝাচ্ছে এবং আমি নারাজ হতে আমার পাড়ার বন্ধুদের ক্লাব ঘরে গিয়ে বোঝাচ্ছে যে দাদাকে বোঝাও আমাদের সঙ্গে চলে আসতে, সেটা বেশি ক্রেডিটের? নাকি যেখানে আমি ছিলাম, যেখানে আমি অপমানিত হয়েছি, যেখানে আমি কলঙ্কিত হয়েছি, সেই জায়গাতেই আবার আমি একটা সক্রিয় সৈনিকের ভূমিকায় থাকা, আমার তো দ্বিতীয়টাকে কৃতিত্বের এবং সম্মানজনক বলে মনে হয়েছে। তবে হ্যাঁ, আমার জীবনের ওই সময়টা, ওই 2 বছর 10 মাস, এবং প্রথম মামলা বা দ্বিতীয় আরেকটা মামলা, এগুলো সব খারিজ হয়েছে, কিন্তু এরকম অজস্র মামলা তো দিয়ে রাখা হয়েছিল, সেগুলো চলছে। ইন্টারেস্টিং একটা কথা বলে রাখি, তখন আমি দাঁড়িয়ে একটা দিক দেখতে পেতাম, এখন আমি কিন্তু আরও সবিস্তার জানি। একজন বিচারক যিনি দীর্ঘদিন আমার লোকাল কোর্ট মানে ট্রায়াল কোর্টে বেল দিতে পারতেন না, তিনি এখন বিচার ব্যবস্থায় নেই।
তিনি আমার সঙ্গে পরবর্তীকালে আমাকে আমন্ত্রণ করে দেখা করেন। কে বা কারা চাপ দিত, কিভাবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা হতো, কোন অফিসার তার বাড়িতে গিয়ে কি বলে আসতেন, কার মেসেজ দিয়ে আসতেন, সেগুলো আমার কাছে এখন পরিষ্কার হয়ে গেছে। যে পুলিশ অফিসাররা হয়তো গাড়িতে টিন বাজাতেন, তাদের সঙ্গে আমার এখন পুরোদস্তুর যোগাযোগ। কেউ রিটায়ার করেছেন, কলকাতায় এলে আমার সঙ্গে বাড়িতে এসে দেখা করে যান। তারা সমস্ত অকথিত অধ্যায়গুলো আমি এখন কথা বললে আমি এখন দেখতে পাই। যারা যারা আমাকে, এই লোকেরা, এই বিচারপতি থেকে পুলিশ অফিসাররা আমার একটা এক্সরে আই তৈরি করে দিয়েছে। ফলে আমি আগের ইনিংস আর এখনকার ইনিংস ঈশ্বরের আশীর্বাদে স্বর্গ নরক দেখার পর আমি অনেক আত্মবিশ্বাসী কায়দায়, মানে আমি ধরে নিচ্ছি আমার ভালো লাগছে, মমতাদিকে সমর্থন করি, মমতাদিকে ভালোবাসি, মমতাদির সঙ্গে আমি অনেক ভালো মুহূর্ত কাটিয়েছি। আমার কিছু স্মরণীয় মুহূর্ত নেত্রীর সঙ্গে আছে। আমি সেগুলো যেমন মানে আমার কাছে সম্পদ। অভিষেককে আমি কাছ থেকে দেখছি, ভালো লাগছে, আমার ভালো লাগছে, আমি দল করছি। আমার যেদিন ভালো লাগবে না আমি করব না। কিন্তু আমাকে আর ওই অন্ধকার জীবনে আমার আর একটা জিনিস হয়েছে, আমার প্রত্যেকটি বই কিন্তু খুব ভালোভাবে পাঠকরা গ্রহণ করেছেন, যেগুলো আমার জেলে বসে লেখা। ফলে ওই যে বেঁচে থাকার লড়াইটা, প্রতি মুহূর্তের বেঁচে থাকার লড়াইটা, একদিকে কলঙ্ক, একদিকে আমার ঘনিষ্ঠরা কীভাবে বাইরে কলঙ্ক ফেস করছে, সামাজিক জীবন করছে, একদিকে চক্রান্ত, অন্যদিকে দেখতে পাচ্ছি যারা বহু দোষে দোষী তারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে। এই যন্ত্রণাগুলো পার হয়ে এসে আজকে যেখানে এসে দাঁড়িয়ে আছি, তো রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম, ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়। এই মুডে ব্যাট করছি। আপনি জেলে বসে কিছু অভিজ্ঞতার কথা লিখেছিলেন, এই যে অকথিত কথাগুলো বললেন, যেগুলো এখন আপনার কাছে এসে জমা হচ্ছে, সেটা লিখবেন? এখানে একটা বিষয় ছিল, আমার বন্দির ডায়েরিতে কিন্তু বিপুল সংখ্যক মানুষ কেনেন। আমার গোটা বন্দি জীবনে আমি থানার পিসিতে থাকি বা জেসিতে থাকি বা জেলে, আমি রেগুলার লিখতাম এবং আমাকে কিন্তু তারাই সহযোগিতা করতেন। কেউ খাতা দিয়েছেন, কেউ কাগজ দিয়েছেন, কখনো কোনো বন্দি দিয়েছেন, কখনো বাইরের থেকে আমি আনিয়েছি, কখনো জেল থেকেই দিয়ে দিয়েছে। তো ওইগুলোর আনএডিটেড বইটাই কিন্তু বন্দির ডায়েরি। কিন্তু আমি একটা বড় পার্ট ওখানে লিখতে পারি, সেটা হচ্ছে এই সরকারি চাকরিগত অবস্থায় কে কিভাবে আমায় হেল্প করছেন, কে আমায় কোনটা অকথিত খবর দিয়ে দিচ্ছেন। তাহলে এই পার্টগুলো আমার বন্দির ডায়েরিতে লেখা সম্ভব হয়নি, কারণ তারা চাকরিতে বিপদে পড়ে যেতেন। আরও কিছু লোক তারা অবসরের দিকে চলে যান। বন্দির ডায়েরি পার্ট 2, মজা তো সেখানে আসবে। কুণালবাবু, আপনার যেরকম অনেক পাঠক রয়েছে, আপনার বক্তব্যের অনেক শ্রোতা রয়েছে, আপনার বক্তব্যের অনেক দর্শক রয়েছে, আপনার রিয়াকশান নিয়ে আমরা প্রতি মুহূর্তে আবার রাজনৈতিক রিয়াকশান নেওয়ার চেষ্টা করি। একটা ছোট্ট বিষয় জানতে চাই, যেদিন আপনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখ খুললেন, আমরা রিয়াকশান নিয়েছি প্রচুর জনের, আপনার রিয়াকশান নিয়েছি পরবর্তীতে। ঠিক তারপরই আমরা দেখলাম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একযোগে একটা চায়ের আড্ডায় আমাদের দর্শক, যিনি এই মুহূর্তে ধরুন বাঁকুড়ায় বসে রয়েছেন বা কলকাতার কোনো একটা জায়গায় বসে রয়েছেন, যারা কুণাল ঘোষের বক্তব্য শোনেন, তাকে দেখেন, তারা কি বুঝবেন? এটা কেন? না, এই যুক্তিগুলো বুঝতে হবে। আমরা এখানে ষাঁড়ের লড়াই করছি না, রাজনীতি করতে এসেছি। আমার কোনো ক্ষোভ বা বক্তব্য থাকলে আমি জানিয়ে ফেলেছি, এবং যার বিরুদ্ধে জানিয়েছি তিনি একজন সিনিয়র নেতা, অনেক সিনিয়র। এবার তিনি যখন আমাকে ফোন করছেন, ফোন করে কোথায় গ্যাপ হয়েছে, ওনার অফিসের পার্টে কোনো ভুল থাকলে সেই ভুলটা বলছেন, বা আর কোনো ওয়ার্ড নিয়ে যদি কোনো বক্তব্য থাকে আমরা বসে এটাকে আলোচনা করব, চলে এসো এক কাপ চা খেতে খেতে আমরা বসবো, তাহলে আমার সেখানে কি করা উচিত? যারা, আমি তো দলটা করব, এই তো নয় যে আমি একটা কোনো গণ্ডগোল চাইছি, আমি তো দিনের শেষে দলটা করবো, আর আমি চাই এই ক্ষয়ক্ষতিগুলো মেরামত হোক। তো তাহলে যেটা বলে হচ্ছিল না, সেটা যদি আবেগের বিস্ফোরণের পর কনসার্ন নেতা আমাকে বলেন যে এসো আমরা কথা বলবো, আমরা বসবো, এবং তারপর সেই কথাটা হয়, তার মধ্যে ভুলটা কোথায়? ওই ইশপের কথামালা একটা মরাল অফ দ্য স্টোরি থাকতো না, এটার মরাল অফ দ্য স্টোরি কি? আমরা কি বুঝবো? দর্শকদের কাছে কি বার্তা দেবেন কুণাল ঘোষ? দর্শকদের বলবো যে কুণাল ঘোষ যাই করে তার পেছনে একটা লজিক থাকে। আমি একটা লজিক, একটা বিশ্লেষণ করার পর কোনো পদক্ষেপ নিই।
বেশ, আমাদের দর্শকরাও দেখুন তাদের ব্যক্তি জীবনে সত্যি এই লজিকটাকে ইমপ্লিমেন্ট করে এগোনো যায় কিনা। আমি র্যাপিড ফায়ারে যাব, পিসিআরকে বলবো র্যাপিড ফায়ার রাউন্ড শুরু করব আমরা। ফার্স্ট ইনফরমেশন, ফার্স্ট র্যাপিড ফায়ার কুণাল ঘোষের জন্য। পছন্দের রাজনীতিবিদ কুণালবাবু, আপনাকে যা করতে হবে 3, 2, 1 র্যাঙ্ক করতে হবে, বলুন। না, 1 নম্বর মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে, 2 নম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়, 3 নম্বর বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু এখানে আমার একটা যোগ করার আছে। বুদ্ধদেব ভট্টাচার্যকে আমি রাজনৈতিক কর্মী হিসাবে আমি তীব্র বিরোধিতা করেছি, কিন্তু সাংবাদিক কুণাল ঘোষ বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে ভয়ানকভাবে কৃতজ্ঞ এবং ওনাকে প্রণাম জানায়। বেশ, সেকেন্ড র্যাপিড ফায়ার, পছন্দের স্পিকার হাসিম আব্দুল হালিম, বিমান বন্দ্যোপাধ্যায়। 100 বার যদি আমাকে তুলনা করতে দেন, তার মধ্যে আমি 1000 বার বলবো হাসিম আব্দুল হালিম। বেশ, থার্ড র্যাপিড ফায়ার, পছন্দের ডিজিপি রাজীব কুমার, সঞ্জয় মুখোপাধ্যায়। রাজীব কুমারকে আমি খুব ভালো অফিসার বলে জানি এবং ওনাকে চিনি, সেই কারণেই ওনাকে চিনি বলেই আমি সঞ্জয় মুখোপাধ্যায়কে ভালো বলবো। বেশ, ফোর্থ র্যাপিড ফায়ার, পছন্দের রাজ্যপাল সিভি আনন্দ বোস, জগদীপ ধনখড়। জগদীপ ধনখড় শেষ দিকটা আমায় খুবই স্নেহ করতেন, আর ডক্টর সিভি আনন্দ বোসের সঙ্গে আমার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। আমার মনে হয় সিভি আনন্দ বোস অনেকটা এগিয়ে। র্যাপিড ফায়ার, ফিফথ র্যাপিড ফায়ার, এবং এই রাউন্ডের শেষ আমরা দেখব র্যাপিড ফায়ারে কি রয়েছে কুণালবাবুর জন্য। পছন্দের বিজেপি নেতা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ। র্যাঙ্ক করতে আপনাকে 3, 2, 1 করতে হবে। দেখুন, এই মানে বিজেপির সঙ্গে আমাদের একটা আইডিওলজিক্যাল ব্যাটল। যদি আপনি আইডিওলজি বলেন তাহলে পুরোটাই আমি তাদের বিরুদ্ধে, কিন্তু এর মধ্যে রাজনীতিবিদ হিসাবে রাজনীতির ক্ষেত্রে আমার মনে হয় দিলীপ ঘোষ এনাদের মধ্যে নিশ্চিতভাবে 1 নম্বর। মানে আপনি একটাই নাম্বার দেবেন সেকেন্ড থার্ডে? সুকান্তবাবু তো ট্রেনি সভাপতি, ও ট্রেনিদের এর মধ্যে আনার দরকার নেই। আর শুভেন্দুর যেহেতু একটা বিশ্বাসঘাতকতার ইতিহাস আছে, ফলে ওই জায়গাটাতে ওর ক্রেডিবিলিটি অনেকটা মানে যোগ্য অযোগ্যের থেকে বেশি কেটে যাচ্ছে ওর ওই বিশ্বাসঘাতকতাটা দিয়ে। কিন্তু দিলীপ ঘোষ কিন্তু একটা অন্য স্পিরিট নিয়ে চলেন। আইডিওলজিক্যালি তার সঙ্গে আমাদের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু দিলীপবাবু ওদের দাদা নাম্বার 1। বেশ, আর বলার অপেক্ষাই রাখে না। আমি এই রাউন্ড এখানেই শেষ করছি এবং একটা ছোট্ট ব্রেক নিচ্ছি। ব্রেকের পর আরও চোখা প্রশ্ন নিয়ে রেডি থাকবেন আমাদের 5 জন এডিটর। উত্তর দেওয়ার জন্য তৈরি রয়েছেন কুণালবাবু। এডিটররা তৈরি তো তাদের চোখা প্রশ্ন নিয়ে? রুমেলা, এই শোতে কি ছেলেদের বয়স নিয়ে আলোচনা করা অ্যালাউড? খানিকটা রেখে ঢেকে যদি করা যায়। যেহেতু কুনার আর আমি মোটামুটি সিনিয়র সিটিজেন হওয়ার পথে, নবীন প্রবীণ দ্বন্দ্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেন একান্তে এবং প্রকাশ্যেও ইন্ডিকেট করেছেন যে 60-এর পর থেকে মোটামুটি রিটায়ারমেন্ট প্ল্যানটা করে নেওয়া দরকার। তো সিনিয়র সিটিজেন হবার পথে কুণাল ঘোষ কি রিটায়ারমেন্ট প্ল্যান তৈরি রেখেছেন, না চালিয়ে যাবেন কোনো রকম একটা ব্যবস্থায়? না, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা হচ্ছে যতক্ষণ একটা গড় হিসেবে অ্যাক্টিভ থাকা যায়, সসম্মানে সক্রিয় থাকা যেতে পারে, তো সেটা তো আমরা সবাই এগ্রি করছি। আমিও চেষ্টা করব, তাই যেদিন বুঝতে পারবো রাজনীতিতেও পিছিয়ে পড়ছি, আগের মতো সক্রিয় নেই, সাংবাদিকতায় মাথা কাজ করছে না, ঠিক আমি পারফর্ম করতে পারছি না, সেই সময়টা মানে অসম্মানিত হয়ে বা না পেরে থাকার জন্য থাকার কোনো মানে হয় না। তার আগে নিজেকে তাহলে বয়সটা ইজ নট ইম্পর্টেন্ট, অ্যাক্টিভ কতটা আছে সেটা ইম্পর্টেন্ট। অবশ্যই তাই, কিন্তু বয়স মাপকাঠিতে এসেই যাবে অনির্বাণ। মানে 65-70, তারপরে ব্যতিক্রম কিছু থাকতে পারে। ধরো মমতা দিয়ে একটা ব্যতিক্রম, উনি যে সময় থেকে যে হাঁটাহাঁটি করে আসছেন, উনি ওনার বয়সী যে কোনো কারুর থেকে ভয়ঙ্করভাবে শারীরিক ও মানসিকভাবে ফিট। এখনও তুমি জানো পাহাড়ে গিয়ে উনি ওই স্পিডে হাঁটেন, এগুলো ব্যতিক্রম। আমি ব্যতিক্রম বাদ দিয়ে বলছি, আমরা ওই বয়সে গিয়ে কি করব আমরা নিজেরা জানি না। ফলে দেখো, তোমাকে রোল চেঞ্জ করতে হবে। সপ্তপদীর উত্তম কুমার আর অগবধূ সুন্দরের উত্তম কুমার কিন্তু এক ছিলেন না। মানে আমরা জায়গা ছাড়বো না, ফলে আর একজন কেউ নতুন আমার লাইনে হতে পারে, সাংবাদিকতাও বা হতে পারে যে কোনো কিছু, সে জায়গা পাবে না এবং সবাই মিলে প্রায় আমায় ঠেলছে তুমি কখন সরবে, ওই পরিস্থিতি অসম্মানের, ওর মধ্যে যাব না। পিউ রায়। কুণালবাবু, আমরা দেখলাম সদ্য দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতার হলেন। সমস্ত বিরোধীরাই কার্যত তারা বিজেপির বিরুদ্ধে যত না বলছে, একই সঙ্গে কিন্তু সমালোচনায় তৃণমূলও আসছে।
আমি একজনকেই কোট করছি আপাতত, অধীর চৌধুরী। তিনি বলছেন যে ইন্ডিয়া জোটে সক্রিয় ভূমিকা থাকার জন্য প্রতিহিংসার শিকার, একদম হুবহু আপনারা যে লাইনে বলছেন সেখানে। তফাৎ হলো তৃণমূলের দিকে বাকি বিরোধীরা আঙুল তুলছে যে তৃণমূল সুপ্রিমো মানে 1 নম্বর এবং 2 নম্বর তৃণমূল কংগ্রেসের, তারা খানিকটা ম্যানেজ করেছেন অনেক, মানে এটা লেফটেও বলছেন যে সেটিং শব্দটা তারা ব্যবহার করছেন। তো এক্ষেত্রে আমরা দেখেছি আপনি দলকে ডিফেন্ড করেন, আপনি দলের মুখপাত্র নন, কিন্তু অভিষেককে ডিফেন্ড করতে আপনাকে ভীষণভাবে দেখা যায় যে কোনো ক্ষেত্রে। এই যখন স্ট্যান্ড কেজরিওয়ালের গ্রেফতারির ক্ষেত্রে আপনার ডিফেন্স লাইন কি? না, ডিফেন্স লাইনের তো কোনো বিষয় না। কেজরিওয়ালের সঙ্গে যেটা হয়েছে এটা ভিন্ডিকটিভ পলিটিক্স কেন্দ্রীয় সরকার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো টুইটও করে দিয়েছেন তারপর, বা পার্টির অন্যান্য বক্তব্য সমস্ত সামনে চলে এসছে। আমাদের পরিষ্কার বক্তব্য, আমাদেরও তো একাধিক নেতা নেত্রী তাদেরকে গ্রেফতার করে রেখেছে। অধীর চৌধুরী নিজে তো বিজেপির হয়ে কাজ করছেন। এই যে 2021 সাল যখন বিজেপি ঝাঁপিয়ে পড়লো বাংলা দখল করতে, তখন সিপিএমের সঙ্গে জোট করে আলাদা লড়ে শূন্য পাওয়া নেতা হচ্ছে অধীর চৌধুরীর রাজ্য কংগ্রেস। অধীর চৌধুরী এটা বলুন না, যখন তৃণমূলের কাউকে হেনস্থা করে সিবিআই ইডি তখন তিনি আনন্দে নাচেন, আর যখন কংগ্রেসের কাউকে সিবিআই ইডি নোটিশ যায় তখন ইডির অফিসে গিয়ে বিক্ষোভ দেখানো হয়। তো এই দ্বিচারিতাটা তো ওনারা করে যাচ্ছেন। ওনারা এখনো ঠিক করতে পারেননি যে বিজেপি শত্রু না তৃণমূল শত্রু। ওনারা তৃণমূলকে প্রধান শত্রু ধরে বিজেপির বি টিমের কাজ করছেন। রাজা, আমি দুটো প্রশ্ন একসঙ্গে করব আপনাকে। একটা হচ্ছে, আপনার ছেলে যখন আপনার জীবনের চরম বিপর্যয়, নীরবে নিভৃতে উত্তর কলকাতার বাড়িতে আপনার ছেলে লেখাপড়া করে আজকে সে শিকাগোতে পিএইচডি করছেন, তিনি বলছি কারণ 27 বছর বয়স, এবং পড়াচ্ছেন, তার উত্তরণ হয়ে গেছে এক কথায়। এবং আপনার মতো কোট আনকোট দুর্মুখ নেতাকে দেখে ছেলের কখনো এটা বাবাকে কি বলেছেন যে বাবা তুমি এসব কথা বলো না, আমার সামাজিক সম্মানহানি হবে তাতে, এই কথা কি বলেছেন? এবং একই সঙ্গে আরেকটা প্রশ্ন আমি জুড়ে দিই, যখন আপনি ওই গাড়িতে ঝাঁকুনি দিতেন এমন কিছু পুলিশ অফিসার নাকি ছিলেন যারা আপনাকে বলতেন একটু অভিনয় করার সুযোগ করে দিন, আমাদের নাম্বার বাড়বে? ওর জীবন বা ওর চিন্তাভাবনা আমার থেকে এতটাই দূর যে ও কখনো আমার কোনো বিষয়ে এটা করো বা এটা করো না এই ধরনের কথা বলেনি। এইটুকু জানে বাবা কোনো অন্যায় করেনি। আর আমিও যে ওর এটা করলে ভালো হয় বা তার কোনো প্রয়োজন পড়েনি, কারণ ওর মতো যেভাবে এই ফেজটাকে পার করে জেদ করে দাঁড়িয়ে গেছে ঈশ্বরের আশীর্বাদে, তো সুতরাং এটা সম্পূর্ণ তার ক্রেডিট। কিন্তু ও কখনো আমাকে, মানে ওর একটাই বক্তব্য থাকে যে মানে দরকার হলে তুমি রাজনীতিটাই করো না, রাজনীতি করতে গিয়েই এই শত্রুতা, এই পিঠে ছুরি, এই সব দরকার হলে তুমি রাজনীতিই করো না। তো যাই হোক, তো একদিন আমি কোর্টে যাব, দেখি ইয়াং 3-4 জন ঝকঝকে এবং ধবধবে সাদা কলকাতা পুলিশের ড্রেস ফ্রেস পরে সব এসছে, এক ঝাঁক ইয়াংস্টার পুলিশের। আমি বললাম বাবা এত কিসের? তখন একজন চেনা অফিসার ছিল, স্যার একটা অনুরোধ আছে, তোমরা লজ্জা পেও না, দাদাকে বলো আজকে আমরা সব বন্ধুরা ব্যাচ ইচ্ছা করে আপনার ডিউটি নিয়েছি, অন্যদের ছবি বেরোয়, ছবি দেখায় টিভিতে আপনার সঙ্গে ধস্তাধস্তি হলে, তো আজকে স্যার একটা কিছু করে দিন না, তাহলে একটু বাড়িতে বলা আছে আমরা ডিউটিতে এসেছি। তো আমি বললাম তো আমার তো আজকে তো কোনো এজেন্ডা নেই, কারণ আমি তো একটা কোনো কজে করি, কোনো জায়গায় আটকে গেলে কোনো কিছু বলার থাকলে। তাও বলে এটা আমাদের দাদা রিকোয়েস্ট যদি করে দেন। আলাম তাহলে ঠিক আছে চলো, আমাকে তাহলে একটা উপকার করো, আমার যেহেতু আজ কিছু বলার নেই, তোমরা আমাকে বলতে দিও না, আমার মুখটা চেপে ধরো, কারণ বলতে দিলে তোমায় কিছু বলতে হবে, কিন্তু আমি আজকে কিছু বলতে চাই না, তাহলে আমি এটাই দেখাবো যে আমায় বলতে দেওয়া হলো না। তো ওরা খুব অপূর্ব সেই অভিনয়টা করলো এবং তারপরে ফোনে বাড়িতে সব জানালো যে এবার টিভিতে দেখো ইত্যাদি ইত্যাদি, সব কাগজে ছবি বেরোলো। কুণালবাবু, আজকে যদি মাঠে ময়দানে নেমে পলিটিক্যাল রিপোর্টার হিসেবে আপনাকে কাজ করতে বলা হয়, কোন বিটটা করতে স্বচ্ছন্দ বোধ করবেন? কোন বিটের খবর করতে, বিজেপি না তৃণমূল? যদি বিট আমাকে করতে দেয়, আমি প্রিন্ট মিডিয়ায় কাজ করব অবশ্যই, এবং আমি পলিটিক্যাল বিট করব। আমার যেন ভাগ না থাকে, মানে ওই
তৃণমূলে গেলে তৃণমূল, সিপিএমে গেলে তৃণমূল যাওয়া যাবে না, না। আমি ঝাড়া হাত পায়ে পলিটিক্যাল বিট করার রিপোর্টার, প্রিন্ট মিডিয়ার। সৈকত, আপনি গড়াতেই বললেন যে সোশ্যাল মিডিয়ায় যদি কুণাল ঘোষ লিখে সার্চ দেওয়া হয় তাহলে হাজার হাজার কেন হয়তো লাখে লাখে ইয়ে পাওয়া যাবে, এবং তার তলায় যদি আমরা কমেন্ট দেখি আপনাকে বিভৎস রকমভাবে ট্রোল করা হয়। আমি শুধু ট্রোল শব্দটা ব্যবহার করব না, যে ধরনের বলুন না, এবং গাল দেয়, হ্যাঁ যেভাবে গালাগালি করা হয়, মানে বিন্দুমাত্র শালীনতা না রেখে, কোথাও কি এটা আপনার খারাপ লাগে? একটুও না। নাকি আপনি রাজনীতি করবেন বলে পিঠে বেঁধেছি কুলো কানে দিয়েছি তুলো, এই নীতিটা নিয়ে? কোনো বিষয়ই নয়। আমি এগুলো ধর্তব্যের মধ্যে আনি না, বরং আমার একটা অ্যানালিসিস আছে। ধরুন, আমি যখন এই আমার দ্বিতীয় ইনিংসে এসে ফেসবুকে আসি, তখন আমার ফ্রেন্ড বেশি কে হয়েছিলেন? ফ্রেন্ড হয়েছিলেন যারা আমার দলকে পছন্দ করেন না, যারা আমার ওই অ্যাগ্রেসিভ অ্যাটাক দেখার পর আমার সঙ্গে ফ্রেন্ড লিস্টে এসছেন, তাই তো? এরপরে আমি যত বেশি দলে সক্রিয় হয়েছি, এই লোকগুলি আমার প্রতি হতাশ হয়েছেন। তারা ভেবেছিলেন আমি অ্যান্টি তৃণমূল করব, তারা কিন্তু বেসিক্যালি অ্যান্টি তৃণমূল, যারা প্রথম লটে আমার ফ্রেন্ড হয়েছিলেন। ফলে আমার অবস্থানের সঙ্গে তারা যখন দেখলেন আমি দল ছাড়লাম না বা দলকে ডিফেন্ড করছি, ফলে তারা আমার ক্রিটিক হয়ে গেলেন। কিন্তু এইভাবে যদি আপনি দেখেন, আপনি দেখবেন যতগুলো কমেন্ট আছে তার আমি ধরে নিলাম তার 30 থেকে 40% অ্যান্টি, কিন্তু কটা লাইক পড়ছে আপনি দেখবেন। লাইক কিন্তু সে করে যে সাপোর্ট করছে, শেয়ার সে করে যে সাপোর্ট করছে। ফলে এটা তো ঘটনা। আমি তো একটা বিতর্কিত অবস্থা থেকে এসেছি। আমার সবথেকে বড় এই সোশ্যাল মিডিয়ায় কৃতিত্ব, আপনি আমাকে সাপোর্ট করুন, আপনি আমাকে কমেন্টে গিয়ে গালাগালি দিন, কিন্তু আপনি আমায় ইগনোর করতে পারবেন না। আপনাকে ঘুরে ফিরে কুণাল ঘোষ সার্চ করে কুণাল ঘোষ কী বলছে গিলতে হবে, এইটা আমার সাকসেস। তো আমি চেষ্টা করি, আমি আমার কয়েকজন সহকর্মী মিলে নানাভাবে মানুষের কাজ করার, পাশে থাকার, নানা ধরনের কাজ করার, কেউ বিপদে পড়লে সঙ্গে থাকার। সেটা শুধু সাংবাদিকতায় থাকলে হতো না, ওটা রাজনীতিতেই। কুণাল, এই রাজনীতি করতে গিয়ে অনেক কি বন্ধু হারিয়েছেন আপনি? মানে ধরুন, আমি বলছি ফর এক্সাম্পল, এক সময় হয়তো ধরুন শুভেন্দু অধিকারী একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, আজকে দুজনের কাজই হচ্ছে একে অপরকে গালাগালি দেওয়া। সেই বন্ধুটা কি বন্ধু হত্যা হলো? ইন্টারেস্টিং হচ্ছে, শুভেন্দু অধিকারী কলকাতার বাড়িটা হচ্ছে আমার বাড়ির 4টে বাড়ি, ট্রাম লাইন, ও পাশের সেকেন্ড বাড়িটা শুভেন্দুর, এ পাশের সেকেন্ড বাড়িটা আমার। আমরা একটা সময় গল্প হতো ইত্যাদি ইত্যাদি। রাজনীতি করতে গিয়ে বন্ধু হারানোটা আমি এগ্রি করছি, কারণ শুভেন্দু কোনোদিন আমার অতি বন্ধু ছিল না, অতি শত্রুও ছিল না। ও আমার নেতা নেত্রীদের অ্যাটাক করে, আমি নিশ্চিতভাবে স্বতঃস্ফূর্তভাবে তার কাউন্টার করি। কিন্তু যদি বলা যায়, আমি সাংবাদিকতার সূত্রে কংগ্রেস হোক, একসময় কংগ্রেসটা করেছি, বাম যারা, হাসিম আব্দুল হালিম থেকে অনিল বিশ্বাস, সুজনদা, রবীন্দা, এদের সঙ্গে আমার যা সম্পর্ক ছিল, এটা এখন সেগুলো একটা দিক রাজনীতি করতে গেলে বেছে নিতে হবে। সেক্ষেত্রে এই প্রকাশ্যে দাঁড়িয়ে প্রকাশ্যে কোথাও দেখা হওয়া বা আড্ডা মারতে বসা, এ তো এখন সব ভুল মিস ইন্টারপ্রিটেশন হয়ে যাবে। একটা কথার কথা বলছি, 21 আগে বিধানসভা প্রচার সেরে ফিরছিলাম আমি ক্যানিংয়ের দিক থেকে, আর বাবুল সুপ্রিয় আর শুভেন্দু থেকে, সাউথেরই কোথার থেকে। তো আমি একটা হোটেলে খাচ্ছি, চা ফা খেতে বসেছি, ওরাও এলো, খবর হয়েছিল, পথে দেখা হয়ে গেছিল, হ্যাঁ, গল্প হলো, একটা পরিচিত লোক ইত্যাদি। কিন্তু সেটা খবর, এবং তারপরে ওরা তৃণমূলে আসছেন না, আমি বিজেপিতে যাচ্ছি, এমন দাঁড়িয়ে গেল যে এগুলো খুব এম্বারাসিং হয়ে যায়। আপনি সৌজন্যের কথা বলছেন, এই শুভেন্দু প্রসঙ্গে আপনি এমন এমন শব্দ ব্যবহার করেছেন, আমাদের এডিট করে চালাতে হয়, আমরা আপনার বাইট চালাতে পারি না। এটা কোন সৌজন্য? এই সম্প্রতি গত 10 দিনের উদাহরণ। সৌজন্যের কথা বলছি না, আমি বলছি ওর সঙ্গে আমার বাড়তি বন্ধুত্ব ছিল না, বাট আমার কোনো ব্যক্তিগত শত্রুতাও নেই।
এবার ও যদি আমার নেত্রীকে বিশেষণ দিয়ে আক্রমণ করেন, হ্যাঁ, তার আগে একটা শব্দ বসিয়ে দিচ্ছেন, সেইগুলো আপনারা এডিট করছেন না, সেগুলো কিন্তু আপনারা দেখাচ্ছেন যে বলা হচ্ছে অমুক মমতা, অমুক মমতা, অমুক মমতা, সেগুলো সগর্বে চলছে। এবার আমি যখন ওকে বলছি চোর, তাহলে সেটা এডিট করতে হবে কেন? এই ভাষায় ও যে ভাষায় দেবে সেই ভাষায় তো দিতে হবে। ও যদি সাধু ভাষায় কথা বলতো, আমিও সাধু ভাষায় কথা বলতাম। ও আমাকে কথায় কথায় আমার জেলে থাকা নিয়ে অভিযোগ করেছে, আমাকে আক্রমণ করতে গেলে বলে ও জেলে ছিল, সেটা দেখানো হয়। কিন্তু ও যার পায়ে প্রণাম করে বিজেপিতে গেল, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীও তো খুনের মামলায় জেলে ছিলেন, সেই জেলটায় ওর তো কোনো অ্যালার্জি নেই। অথবা নারদায় সিবিআই ওকে এফআইআর নেমড করেছে, ও কিন্তু বিজেপি গেছে, তারপর গ্রেফতারি থেকে বাঁচতে না গেলেও ওর জীবনেও কিন্তু জেল ইতিহাস থাকতো। ফলে ও যখন এগুলো নিয়ে আক্রমণ করতে যায়, তো তাকে আমি সেই ভাষাতেই সেই আক্রমণগুলো ফিরিয়ে দিই, কিন্তু এর মধ্যে নাথিং পার্সোনাল। 5 এডিটরের একাধিক চোখা প্রশ্নের উত্তর দিয়েছেন কুণাল ঘোষ। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, কিন্তু রাউন্ড এখনো বাকি। কুণাল ঘোষ উত্তর দেবেন এবারও, কিন্তু শুধু হ্যাঁ বা নাতে। পিসিআরকে বলবো প্রশ্নগুলো এক এক করে প্লে করতে। প্রথম প্রশ্ন কুণাল ঘোষের জন্য, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে টিকিট দিয়ে দল ভুল করেছে? এটা আমি এখানে তুলবই না, কারণ দল যখন টিকিট দিয়ে দিয়েছে, তাহলে আমি একজন কর্মী হিসেবে আমি সেটাকেই ঠিক বলবো, তার সঙ্গে আমার ব্যক্তিগত মতামত এখানে আসতেই পারে না। ফলে এটা আমি এখানে তুলবই না। তাহলে উত্তর ধরে নিলাম হ্যাঁ। না না, আমার বক্তব্য, আপনি কিছু বলবেন না? আমি বলছি দলের সিদ্ধান্তই দলের কর্মীর সিদ্ধান্ত। আচ্ছা, দলের সিদ্ধান্তই দলের কর্মীর সিদ্ধান্ত। সুতরাং সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রশ্নটা আরেকবার যদি প্লে করা যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে টিকিট দিয়ে দল কি ভুল করেছে? দলের সিদ্ধান্তই দলের কর্মীর সিদ্ধান্ত। কুণাল ঘোষ এভাবেই উত্তর দিলেন। পরের প্রশ্নে যাব, অর্জুন সিংকে তৃণমূলের টিকিট দেওয়া উচিত ছিল? কুণাল, এটাও দলের সিদ্ধান্ত। প্লিজ প্লিজ এটা তুলে, এটা আমি তুলছি না, তার কারণ হচ্ছে আমি পাসও করতে চাই না। এটা আমার একদম এটা একটা পলিসিগত ব্যাপার, যে যেটা দলের সিদ্ধান্ত এবং ক্যান্ডিডেট ঘোষণা হয়ে গেছে, তারপরে একজন কর্মী সেটাকেই সাপোর্ট করে। ফলে এখানে আর আমার ব্যক্তিগতভাবে এটাকে তোলার অবকাশ নেই। বেশ, থার্ড প্রশ্ন, তাপস রায় দল ছাড়ায় তৃণমূলের ক্ষতি হবে? হ্যাঁ। বেশ, পরের প্রশ্ন, তৃণমূলে পুরনোরা উপেক্ষিত, কি মনে করেন কুণাল ঘোষ? আমি সাধারণভাবে বলছি না, উপেক্ষিত না, কিন্তু এই সুষম মিশ্রণটা দরকার। এবং পুরনো দিনের কর্মীরা যারা মাঠে ময়দানে সিপিএমের বিরুদ্ধে লড়ে এসেছে, তাদের যেন কোথাও যারা পরে পাঁচিলে বসেছিল, 21 সাল অবধি পাঁচিলে বসেছিল, তারা এসে যদি জ্ঞান দিতে আরম্ভ করে বা অন্য দল থেকে পরে এসে জ্ঞান দিতে আরম্ভ করে, তাহলে তাদের বুকের মধ্যে খুব যন্ত্রণা, আগুন জ্বলে। ফলে এটাও আমি না বলার পাশাপাশি আমি এটাও জানিয়ে রাখলাম। বেশ, পরবর্তী প্রশ্ন, সারদা মামলায় রাজ্য সরকারই আপনাকে বেশি হেনস্থা করেছে? বেশ, আমার বিরুদ্ধে মামলাগুলোই তো রাজ্য সরকারের করা। সিবিআই তো শোন অ্যারেস্ট দেখিয়ে নিয়েছে, মূল মামলাটা আমি জিতে গেছি, কিন্তু তারপরে এক একটা করে মামলা যে তৈরি করে রেখেছে, সেগুলো তো এখনও আমাকে নিয়মিত এই আইনের বেড়া জালে আমি তার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি একটাই কারণে, কারণ ঈশ্বর সাক্ষী যে আমি কোনো দোষ করিনি। কিন্তু হেনস্থা যদি করে থাকে, যারাই করে থাকুন, আমি নাম করছি না, অবশ্যই রাজ্য সরকার করেছে। থ্যাংক ইউ সো মাচ কুণালদা। আমাদের এই অনুষ্ঠানে আপনার এই স্পোর্টিং স্পিরিট, সেটাকে স্যালিউট জানাই। এবং আমাদের 5 এডিটরের চোখা প্রশ্নের আপনি উত্তর দিয়েছেন, এবং কোথাও গিয়ে অনুষ্ঠান শেষ করতে গিয়ে ওটাই বলতে হয়, কুণাল ঘোষ কিছুক্ষণ আগেই বলছিলেন না, তো এটা দিয়েই বোধহয় শেষ করা ভালো, যে ইউ ক্যান লাভ কুণাল ঘোষ, ইউ ক্যান হেট কুণাল ঘোষ, বাট ইউ কান্ট ইগনোর কুণাল ঘোষ। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।